ওয়েলকাম স্টুডেন্টস, মাস্টারমশাই একাডেমি জুনিয়রে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ক্লাস স্পেশালি ক্লাস 10-এর জন্য। ক্লাস 10-এ তোমরা যারা পড়ছো এবং ভৌতবিজ্ঞানে তোমাদের যাদের একটুও সমস্যা তাদের আজকে স্পেশাল ক্লাস। তা আমাদের আজকের আলোচনার টপিক হচ্ছে লাইট বা আলো। তোমরা আলো যে চ্যাপ্টারটা আছে তোমাদের সেটাতে অনেকেরই সমস্যা শুনলাম, তাই আলো নিয়ে আজকে আমাদের স্পেশাল ক্লাস। চলো, তা সবার আগে আমরা যখন আলো চ্যাপ্টারটা পড়বো জেনে নিই যে আলো চ্যাপ্টারে আমাদের মোট কতগুলো ইউনিট আছে, ভাগগুলো। দেখো, প্রথমে আমরা আলোর 1 নম্বর যে টপিকটা সেটা পড়বো আলোর প্রতিফলন। প্রতিফলন আমরা আগে জেনে নিই যে কি কি পড়বো এই চ্যাপ্টারে, তারপর একটা ইউনিট করে কভার করব। প্রতিফলন, এটা 1 নম্বর টপিক হচ্ছে প্রতিফলন, ঠিক আছে, যাকে ইংরেজিতে কি বলা হয়, এটাকে ইংরেজিতে বলা হয় রিফ্লেকশন। রিফ্লেকশন, ঠিক আছে, বা বাংলায় বলে আলোর প্রতিফলন। 2 নম্বর টপিক যেটা আছে আমাদের সেটা হচ্ছে প্রতিসরণ, আলোর প্রতিসরণ। এটাকে ইংরেজিতে কি বলা হয়, রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন বা আলোর প্রতিসরণ। তাহলে রিফ্লেকশন কি, আলোর প্রতিফলন। রিফ্র্যাকশন হচ্ছে আলোর প্রতিসরণ। এরপর 3 নম্বর টপিক যেটা আছে সেটা আমাদের আছে লেন্স। সেটা আছে লেন্স। লেন্সকে ইংলিশে কিন্তু লেন্সই বলে, হ্যাঁ, ঠিক আছে। তারপর 4 নম্বর যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ। কি, আলোর বিচ্ছুরণ। বিচ্ছুরণ বা ডিসপারশন। বিচ্ছুরণ বা আমাদের এটাকে ইংলিশে বলা হয় ডিসপারশন। ডিসপারশন, ঠিক আছে। তা এই আলোর প্রতি যেটা আমাদের আছে আলোর প্রতি বিচ্ছুরণ বা ডিসপারশন, SION হলো ডিসপারশন, আলোর বিচ্ছুরণ। আর লাস্ট টপিক যেটা আছে আমাদের সেটা হচ্ছে আলোক তরঙ্গ। সেটা হচ্ছে আলোক তরঙ্গ। আলোক তরঙ্গ, এই বা এটাকে আমাদের বলা হয় লাইট, LIGHT, লাইট ওয়েভ। আলোর তরঙ্গ, লাইট ওয়েভ। লাইট মানে আলো, ওয়েভ মানে তরঙ্গ, আলোর তরঙ্গ। তাহলে দেখো, এই টোটাল 5খানা টপিক আছে আমাদের এই আলো চ্যাপ্টারে, কিন্তু আজকে আমরা একদিনে এতগুলো নেব না, একটা একটা করে ছোট ছোট করে ক্লাস করব ডিটেলসে, এবং প্রত্যেকটা ক্লাসের শেষে আমি চেষ্টা করব কোয়েশ্চেন আনসার সেশনটা রাখার, একদম পার্টিসিপেট করবে। আজকে আমাদের শুরু হবে ক্লাসটা প্রথমে আলোর প্রতিফলন দিয়ে। এটা আমাদের ডে 1 আলোর ওপরে। এরকম 5টা ক্লাস আসবে আলোর, শুধু আলোর টপিকটার ওপরেই ছোট ছোট করে। তোমাদের রেসপন্স ভালো এলে আমি বাকি সমস্ত চ্যাপ্টারগুলো করিয়ে দেবো একদম। তাহলে আজকের মেন আলোচনা আলোর প্রতিফলন, চলো শুরু করা যাক। তা দেখো, ফার্স্ট টপিক আলোর প্রতিফলন। প্রতিফলন বিষয়টা জানার আগে তোমাদের আলো সম্পর্কে একটু ছোট্ট করে বেসিক কি, আলো আমরা জানি সরল রেখায় চলে। আলো সরল রেখায় চলে, বেশ। তাহলে কেমন সরল রেখা হতে পারে? দেখো, আলো তরঙ্গ আকারে যখন যায় বা আলো যখন সরল রেখায় চলছে তখন এভাবে কতগুলো সরল রেখা হতে পারে। মানে দেখো তোমরা ভালো করে, একটা সরলরেখাও পরস্পরকে টাচ করছে না, কতগুলো অঙ্কের ভাষায় সমান্তরাল লাইন আকারে যাচ্ছে। এক একটার যে লাইনটা যাচ্ছে তাকে কি বলা হয়, বাংলায় বলে রশ্মি, আলোক রশ্মি। আর ইংলিশে বলা হয় কিন্তু রে। রে মানে রশ্মি, আলোক রশ্মি বা রে বলা হয়। এই রে বা রশ্মিগুলো কিভাবে আছে ভালো করে দেখো, সমান্তরাল ভাবে, তাই তো? তাহলে এই রেগুলো বা রশ্মিগুলোকে আমরা কি বলতে পারি, সমান্তরাল রশ্মি, তাই না? এই রশ্মিগুলো যেহেতু সমান্তরাল ভাবে আছে তাহলে আমরা বলতে পারি এই আলোক রশ্মিগুলো সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, সমান্তরাল রশ্মি গুচ্ছ। কিন্তু কখনো বা আলোক রশ্মিগুচ্ছ একটা বিন্দু থেকে চারিদিকে এরকম ছড়িয়ে পড়ে। ধরো টর্চ মারলে টর্চের আলোটা একটা জায়গা থেকে চারিদিকে ছড়িয়ে পড়ে, চারিদিকে ছড়িয়ে পড়ে। তাহলে ছড়িয়ে পড়া বা খরচ হয়ে যাওয়া মানে কমে যাওয়া, মানে অপচয় হওয়া। তাই এই ধরনের রশ্মিকে আমরা নাম দিয়েছি অপসারী রশ্মি। কি রশ্মি? অপসারী। অপচয় হচ্ছে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। আর একটা আছে কতগুলো রশ্মি একটা বিন্দুর দিকে কেন্দ্রে বা একটা অভিকেন্দ্রের দিকে ছুটে আসছে, একটা নির্দিষ্ট অভিলক্ষ্য টার্গেটের দিকে যাচ্ছে। তাহলে এই ধরনের রশ্মিকে আমরা বলি অভিসারী রশ্মি। কি বলা হয়? অভিসারী রশ্মি। তাহলে আলোক রশ্মি এটা জানা উচিত। আলো চ্যাপ্টার আমরা পড়ছি, একদম আলোর রশ্মিগুলো সম্পর্কে একটু জেনে নিই। চলো, সমান্তরাল রশ্মি জানলাম, সমান্তরাল ভাবে যাবে। এটা আছে অপসারী রশ্মি, একটা বিন্দু থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে, অপসারী রশ্মি গুচ্ছ। এটা কতগুলো রশ্মি একটা বিন্দুর দিকে গিয়ে মিট করবে, একটা বিন্দুর দিকে গিয়ে মিলবে, তাহলে তাকে বলা হয় অভিসারী রশ্মি গুচ্ছ। পরিষ্কার? তাহলে বেসিক রশ্মি গুচ্ছ কয় প্রকার আমাদের কিন্তু আলোচনা হয়ে গেল, তাই না? এরপরে নেক্সট টপিক
আলোক রশ্মিগুচ্ছ জেনে গেলাম তিন প্রকার, সমান্তরাল, অপসারী, অভিসারী, পরিষ্কার। এইবার আসি আমরা আলোর প্রতিফলন। প্রতিফলন বিষয়টা কিভাবে হয় একটু দেখো। ধরো তুমি এখানে একটা আয়না রেখেছো, আয়না আয়না আর এই যে দাগগুলো দিচ্ছি তার মানে এইদিকে আছে পারদের প্রলেপ দেওয়া। আয়নার মানে কাচের যে পিঠে পারদের প্রলেপ থাকে তার উল্টো দিকটা আয়নার মতো দেখতে লাগে, তাই তো? তাহলে এটা একটা সমান্তরাল আয়না, মানে সমতল আয়না। সমতল যেটাকে ভালো ভাষায় বলা হয় সমতল দর্পণ, সমতল দর্পণ। তা আমরা এটা একটা সমতল দর্পণ বা চলতি কথায় বললে আয়না নিয়েছি। এই আয়নার উপরে কিছু রশ্মি এলো, কিভাবে এলো? সমান্তরাল ভাবে এলো। এ দেখো কতগুলো রশ্মি সমান্তরাল ভাবে আসছে, একদম পরস্পরকে টাচ না করে। যারা সমান্তরাল ভাবে আসবে আবার তারা কিন্তু ঠিক সমান্তরাল ভাবেই বেরিয়ে যাবে। দেখো পরস্পরকে টাচ করছে না। তাহলে এই যে প্রতিফলন হচ্ছে, এটা একটা প্রতিফলন। কেন? কারণ আলো যে মাধ্যম থেকে এসেছিল আবার ওই মাধ্যমেই ব্যাক করলো। এটা কোন মাধ্যম? ধরো বাতাসের মধ্যে এখানে একটা আয়না রেখেছো, আয়না হচ্ছে কাঁচ, এটা কঠিন মাধ্যম, আর বাতাসটা হচ্ছে লঘু মাধ্যম। এখান থেকে যখন এলো আবার বাধা পেয়ে ধাক্কা খেয়ে আবার বায়ুতেই ফিরে গেল। আলোর এই ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিফলন। তার মানে আলো যে মাধ্যম থেকে, এক মাধ্যম থেকে গিয়ে আর একটা মাধ্যমে আপতিত হয় বা পড়ে, এবং পড়ে গিয়ে আবার ব্যাক করে প্রথম মাধ্যমেই ফিরে আসে, এই ঘটনাটাকেই বলা হয় আলোর প্রতিফলন। পরিষ্কার? বেশ, তাহলে প্রতিফলনের অনেকগুলো ভ্যারাইটি আছে। আর আমরা যে বইটা নিয়ে আলোচনা করব বা যে বইটা থেকে আমরা পড়াশোনাগুলো করব সেটা হচ্ছে ক্লাস 10-এর কিন্তু একটা বই, সেটা হচ্ছে এই যে এই বইটা, ভট্টাচার্য ব্রাদার্সের কিন্তু বই, ভৌতবিজ্ঞান বই। ঠিক আছে না? আমরা এটার চ্যাপ্টার ধরে ধরে করব এবং প্রতিটা চ্যাপ্টারের অনুশীলনী সলভ করব। এছাড়াও এক্সট্রা করে কোয়েশ্চেন ওয়ার্কশিট তৈরি করব, অ্যাসাইনমেন্ট থাকবে তোমাদের বাড়িতে। তাহলে এখানে কিন্তু ফুল ক্লাস তোমাদের হয়ে যাবে ফিজিক্যাল সায়েন্স, যদি তোমরা একটু সাপোর্ট করো বা তোমরা একটু ফিডব্যাক দাও যদি বুঝতে পারো। তাহলে আলোর প্রতিফলন কি জিনিস? আলোর প্রতিফলন হচ্ছে আলো এক মাধ্যম থেকে এসে আর একটা মাধ্যমে পড়বে, পড়ে আবার ব্যাক করে আগের মাধ্যমে যাবে, এটাকেই বলা হয় আলোর প্রতিফলন। এবার প্রতিফলনের ভ্যারাইটি আছে? হ্যাঁ আছে। দেখো এখানে একটা এবড়ো খেবড়ো তল নিলে, এবড়ো খেবড়ো তল বলতে একটা ভাঙা ইটের টুকরো হতে পারে বা কোনো একটা এবড়ো খেবড়ো তল, সেখানটায় কতগুলো সমান্তরাল রশ্মি এলো, ওরা এলো সমান্তরাল ভাবে, এটা একদম ঠিক, কিন্তু যাওয়ার সময় ওরা কি করছে? এলো পাথারি ভাবে বেরিয়ে যাচ্ছে। দেখো কোনো নির্দিষ্ট ডিসিপ্লিন মানছে না, দেখো এলোপেলো ভাবে চলে যাচ্ছে, এলো সমান্তরাল ভাবে কিন্তু যাওয়ার সময় সমান্তরাল ভাবে যাচ্ছে না, এলোমেলো হয়ে চলে গেল, উল্টো পাল্টা, এদিকে ও ওদিকে। তাহলে আলোর প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি দুটো প্যাটার্ন, একটা হচ্ছে সমান্তরাল আসবে, সমান্তরাল বেরিয়ে যাবে, সমতল দর্পণে হয়। এটাকে বলা হয় আলোর নিয়মিত প্রতিফলন। কি বলা হয়? আলোর নিয়মিত প্রতিফলন। আর যেটা আসবে সমান্তরাল, যাবে এলোপাথারি মানে উল্টো পাল্টা হয়ে, তাকে বলা হয় আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। কি বলা হয়? আলোর বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে প্রতিফলন কয় প্রকার? সরি, প্রতিফলন দু প্রকার, নিয়মিত, বিক্ষিপ্ত। নিয়মিত, বিক্ষিপ্ত। ক্লিয়ার না একদম? বেশ, আমরা একটু রিভিশন দিয়ে দিই। সবার আগে আমরা পড়েছি রশ্মি, আলোক রশ্মি তিন প্রকার, সমান্তরাল, অপসারী রশ্মি, অভিসারী রশ্মি, তাই তো? এবার আমরা কি পড়ছি? প্রতিফলন। প্রতিফলন নিয়মিত হয়, প্রতিফলন বিক্ষিপ্ত হয়। নিয়মিত প্রতিফলন কোথায় হয়? আয়নায়, আয়নায়, দর্পণে। বিক্ষিপ্ত প্রতিফলন ভাঙা ইটের টুকরো, দেওয়াল, তোমার বইয়ের পাতা, এখানে হয় বিক্ষিপ্ত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনে আমরা প্রতিফলক যে তল মানে যেটা আয়না, তাকে কিন্তু আমরা যখন চকচক করে তখন কিন্তু তাকে আমরা দেখতে পাই না, শুধু আলোটাকে দেখতে পাই। তাহলে এখানে প্রতিফলক যে তল তাকে দেখা যায় না, কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলক তলটাকে দেখা যায়। আমরা বইয়ের মধ্যে লেখাটা পড়তে পারি, কেন? কারণ ওখানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়। ঠিক আছে? আয়নায় কিন্তু নিয়মিত প্রতিফলন হয়, মাথায় রাখতে হবে। চলো নেক্সটে যাই। দেখো এবার চলে আসছে আমাদের দর্পণ, যাকে আমরা বলি মিরর। ইংরেজিতে বলা হয় মিরর, বাংলায় বলা হয় দর্পণ। দর্পণ বিষয়টা আরো যদি সহজ বাংলায় বলি তাহলে বলবো আয়না। আয়না, দর্পণ মানে হচ্ছে আয়না, যেটা তোমাদের বাড়ির ড্রেসিং টেবিলে থাকে, আয়নায় মুখ দেখি আমরা, এটা হচ্ছে দর্পণ। তা এই দর্পণের অনেকগুলো ভাগ আছে, যে কটা ভাগ আমাদের এই চ্যাপ্টারের জন্য উপযোগী সেগুলো একটুখানি জানতে হবে। হ্যাঁ, যেমন দর্পণের প্রথম ভাগ, যেটা আমরা দর্পণের ভাগগুলো সম্পর্কে একটুখানি জানবো সবার আগে। একটা হচ্ছে সমতল দর্পণ, একটা হচ্ছে সমতল দর্পণ। সমতল দর্পণ কোনটা? যেটা হচ্ছে তোমাদের বাড়ির ড্রেসিং টেবিলের আয়না। দেখতে কেমন লাগবে? এই একটা সমতল দর্পণ, একদিকে পারদের প্রলেপ দেওয়া থাকে, তুমি এখানে দাঁড়ালে তোমার মুখটা দেখতে পাবে, মানে আলো এভাবে আসবে,
আবার এখান থেকে দর্পণ থেকে প্রতিফলিত হয়ে ব্যাক করে চলে যাবে। এটা হচ্ছে সমতল দর্পণ। দ্বিতীয়টা হচ্ছে আমাদের উত্তল দর্পণ। কি দর্পণ? উত্তল দর্পণ। উত্তল দর্পণ, যাকে ইংরেজিতে কি বলা হয়? কনভেক্স। কনভেক্স মিরর। কি বলা হয়? কনভেক্স মিরর। দর্পণ মানে মিরর। উত্তল দর্পণটা দেখতে কেমন হবে? উত্তল দর্পণটা দেখতে হবে অনেকটা পেট ফোলা। দেখো পেট ফোলা। এই দিকটা যদি তুমি পারদের প্রলেপ দিয়ে দাও, এই দিকটায় পারদের প্রলেপ, তাহলে আলো এভাবে আসবে, আবার এই তল থেকে প্রতিফলিত হয়ে আবার এখানে ফিরে যাবে। এই ধরনের দর্পণকে বলা হয় উত্তল দর্পণ। দেখো পেটটা ফোলা আছে, ফোলা দিকে প্রতিফলন হবে। আর একটা দর্পণ আমরা পড়বো অবতল দর্পণ। কি দর্পণ? অবতল দর্পণ। এটা দেখতে কেমন হবে? এইবার এর পারদের প্রলেপটা এই দিকটায় দাও, আর যেদিকে পেটটা ভেতরে ঢুকে গেছে সেই দিকে আলো আসবে, আবার বেরিয়ে যাবে প্রতিফলিত হয়ে। তাহলে এটা পেট ফোলা দর্পণ, পেটটা বাইরের দিকে ফোলা, উত্তল, আর পেটটা ভেতরে ঢুকে গেছে, গর্ত হয়ে গেছে, এটা হচ্ছে অবতল দর্পণ। এছাড়াও আমাদের লাগবে, এই চ্যাপ্টারেই পড়বো আমরা, অধিবৃত্তাকার বা অধিবৃত্তাকার দর্পণ। এটার আমাদের ব্যবহার একটা জায়গায় আছে, গাড়ির হেডলাইটে ব্যবহার করা হয়। দেখতে কেমন হয় দর্পণটা? অনেকটা এইরকম শেপ, এইদিকে কিন্তু পারদের প্রলেপ থাকে। এই যে আকৃতি, এই দিক দিয়ে আলো যাচ্ছে, আবার আলোটা এরকম করে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই ধরনের দর্পণকে বলা হয় অধিবৃত্তাকার। পুরোপুরি বৃত্ত নয়, এটাকে কিন্তু অধিবৃত্তাকার দর্পণ বলে। আমাদের এই চ্যাপ্টারে এক জায়গায় শুধু এটার নাম আছে যে মোটর গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়, তখন রাইট অ্যান্সার হবে অধিবৃত্তাকার দর্পণ। কিন্তু একদম মূল ইম্পর্টেন্ট আলোচনা কিন্তু এই চ্যাপ্টারে বললে একটা হচ্ছে উত্তল দর্পণ, একটা হচ্ছে অবতল দর্পণ। এই দুটো নিয়ে আমাদের মেন এই চ্যাপ্টারের আলোচনা। উত্তল দর্পণ, অবতল দর্পণ। উত্তল দর্পণ কোনটা? পেট ফোলা। অবতল দর্পণ কোনটা? পেট ঢোকানো ভেতরে। আর সমতল মানে একদম টান টান সমতল। আর অধিবৃত্তাকার পেট বেশি ঢুকে এরকম বেঁকে গেছে, তাহলে এটা হচ্ছে অধিবৃত্তাকার দর্পণ। কিন্তু এই চ্যাপ্টারে আমরা কি বললাম, বেশি আমাদের ইম্পর্টেন্ট আমরা যেটা পড়বো ডিটেলসে সেটা হচ্ছে এ দুটো সম্পর্কে, তাই না? তাহলে চলো এবার একটুখানি জেনে নিই যে এই দর্পণগুলো কিভাবে তৈরি হচ্ছে বা দর্পণের কোনটাকে কি বলে ডিটেলসে। চলো, তা দেখো চলে আসছে এবার উত্তল দর্পণ তোমাদের সামনে। উত্তল দর্পণ সম্পর্কে একটু ডিটেলসটা জেনে নিই। দেখতে কেমন হয়? উত্তল দর্পণ হয় দেখতে এরকম, মানে এদিকটাতে ওর পারদের প্রলেপ দেওয়া রয়েছে। হ্যাঁ, ভালো করে দেখবা কিন্তু, এই ভেতরের দিকে পারদের প্রলেপ দেওয়া আছে, আর আলো এভাবে আসছে, এভাবে ফেরত যাচ্ছে, তাই তো? এটাই তো উত্তল দর্পণ। মানে এদিকটায় প্রতিফলক তলটা আছে। চকচকে দিক কোনটা? ওর বাইরের দিকটা, তাই না? তাহলে চকচকে দিক কোনটা? এই পেট ফোলা দিকটা কিন্তু, অর্থাৎ বাইরের দিকটা। ঠিক আছে তো? এবার উত্তল দর্পণ কি জিনিস, এটা একটা, আমরা যখন বইয়ের ডেফিনেশনগুলো পড়বো, বইয়ের যখন সংজ্ঞাগুলো পড়বো ডিটেলসে, ব্যাপারটা বলেছে কি দেখো, কোনো প্রতিফলক তল, এটা একটা প্রতিফলক তল, কারণ আলো আসে আবার ফেরত চলে যায়, প্রতিফলন হয়। প্রতিফলন হয় যে তলে, তাকেই বলা হয় প্রতিফলক তল। তাহলে নিশ্চয়ই এটা একটা প্রতিফলক তল। ঠিক বলেছে, যে কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয় তবে তাকে গোলীয় দর্পণ বলে। এটা গোলীয় দর্পণ, একটা বড় গোলকের অংশ, তাই না? আমি যদি এটাকে ঘুরিয়ে একটা পাক লাগাতাম, তাহলে এরকম একটা বড় গোলক তৈরি হতো, বলো, হতো না? তাহলে একটা প্রতিফলক তল যেটা কোনো বড় গোলকের অংশ, সেই রকম প্রতিফলক তলকেই বলা হয় গোলীয় দর্পণ। এবার এই গোলীয় দর্পণের দুটো ভাগ, গোলীয় দর্পণের দুটো ভাগ, একটা উত্তল একটা অবতল। এবার উত্তলটা তো পেট ফোলা, মানে এই দিকটা, তাই তো? কাকে বলে? এখানে সংজ্ঞা বলেছে, কোনো গোলীয় দর্পণের বাইরের দিকটা মসৃণ। দেখো, গোলীয় দর্পণের বাইরের দিকটা চকচকে মানে মসৃণ, ঠিক আছে? ও মসৃণ ও চকচকে হয়ে প্রতিফলকের মতো কাজ করলে এবং ভিতরের দিকটা অস্বচ্ছ হলে, মানে এদিকে পারদের প্রলেপ দেওয়া হচ্ছে, অস্বচ্ছ, তাহলে এই রকম দর্পণকে বলা হয় উত্তল দর্পণ। এটা সংজ্ঞা, তাই তো? উত্তল দর্পণ কাকে বলে? তাহলে বলবো, কোন গোলীয় দর্পণের বাইরের তলটা যদি মসৃণ হয়, একদম মসৃণ আর চকচকে হয়, এবং ভেতরে তলটা যদি অমসৃণ হয়, তাহলে এই গোলীয় দর্পণকে বলা হয় উত্তল দর্পণ। এবার এটার একটু ডিটেলসটা আমরা জানবো, এর কোনটাকে কি জিনিস বলে। দেখো, সবার আগে এটা একটা বড় গোলকেরই একটা পার্ট কিছুটা। এই গোলকের তো একটা কেন্দ্র থাকবে, এইখানে কেন্দ্রটা আছে, আমরা এটাকে নাম দিলাম সি। এর কেন্দ্রটার নাম হচ্ছে সি। আর এই দর্পণটা শুরু করেছি এখান থেকে এই পর্যন্ত, শুরুর জায়গাটার নাম M1, আর এটার নাম দিয়ে দিলাম M2। তাহলে আমাদের গোটা দর্পণটার নাম হচ্ছে কি? তাহলে গোটা দর্পণটার নাম হচ্ছে M1 M2। এটা হচ্ছে আমাদের একটা কি দর্পণ? উত্তল দর্পণ, ঠিক কিনা বলো? উত্তল দর্পণ। এবারে সিটাকে কি বলবো? এটা একটা বড় গোলকের কেন্দ্র, তাহলে এটাকে আমরা বলবো বক্রতা কেন্দ্র। সিটাকে কি বলবো? বক্রতা,
বক্রতা কেন্দ্র, সিটাকে বলবো বক্রতা কেন্দ্র। এই যে সি মাঝখানে আছে। এবার আসবো এখানে একটা পয়েন্ট নেব পি। কি নেব? একটা পয়েন্ট নিলাম পি। পি কেমন করে নিলাম? এই দর্পণের ঠিক মিডিলে একটা পয়েন্ট নিলাম পি। দেখো দর্পণটা তো এখান থেকে শুরু করে এই অবধি, এর ঠিক মাঝামাঝিতে একটা পয়েন্ট, তার নাম নিলাম পি। এই পি কে বলা হয় দর্পণের মেরু। কি বলা হয়? দর্পণের মেরু। পি কে বলা হয় দর্পণের মেরু। ঠিক আছে না এইটুকুটা? এইবার তুমি যদি এই দর্পণের মেরু পি থেকে সি পর্যন্ত একটা সরলরেখা টানো, যেটাকে বলা হচ্ছে পিসি। দেখো পি থেকে সি, পিসি বা সিপি যাই বলো না কেন, এটাকে বলা হয় দর্পণের বক্রতা ব্যাসার্ধ। বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই সরলরেখাটার নাম কি? বক্রতা ব্যাসার্ধ। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সরলরেখাকে বলা হয় ব্যাসার্ধ। এটার নাম বক্রতা ব্যাসার্ধ। ক্লিয়ার একদম? তাহলে এটা হচ্ছে কি? বক্রতা কেন্দ্র। এটা হচ্ছে মেরু, এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। পরিষ্কার? এইবার তুমি যদি এখান থেকে দর্পণের শুরু থেকে শেষ পর্যন্ত একটা সরলরেখা টানো, তার নাম দাও M1 আর M2, তখন এখানকার M1 আর M2 যে সরলরেখাটা টানলাম তাকে আমরা কিন্তু দর্পণের বলি উন্মেষ। কি বলি? উন্মেষ, বা ইংরেজিতে বলা হয় অ্যাপারেচার। উন্মেষ, ময় দিয়ে এখানে মধ্যেনের সব। উন্মেষ বা ইংরেজিতে বলা হয় অ্যাপারেচার। পরিষ্কার? তাহলে উন্মেষ বা অ্যাপারেচার কি জিনিস আমরা জেনে গেলাম। তাহলে আমরা এখান থেকে অনেকগুলো জিনিস জানলাম। এবার বক্রতা প্রধান অক্ষ একটা শুধু জিনিস জানতে হবে। দর্পণের মেরু এবং এই যে সরলরেখা, এই যে সরলরেখাটা ধরো, এই যে সরলরেখাটা মেরু কেন্দ্র থেকে মেরুকে টেনে নিয়ে তুমি যদি বাড়িয়ে দাও, এই যে লাইনটা তৈরি হচ্ছে, এই লাইনটাকে বলা হয় দর্পণের প্রধান অক্ষ। কি বলে? প্রধান অক্ষ। রাইট? তাহলে একটা উত্তল দর্পণের সম্পর্কে অনেক কিছু ইনফরমেশন এখানে রয়েছে। তাহলে এটা গেল উত্তল দর্পণের। একইভাবে সেম হয় কিন্তু অবতল দর্পণের ক্ষেত্রেও, সেটা আমরা একটু দেখে নিই। এবার চলে আসছে অবতল দর্পণ। চলো দেখে নিই অবতল দর্পণের একটু ডিটেলস ইনফরমেশনটা। হ্যাঁ, এই হচ্ছে অবতল দর্পণের বাইরের দিকটা এরকম অমসৃণ করা আছে পারদের প্রলেপ দিয়ে, আর ভেতরের তলটা মসৃণ। তাহলে অবতল দর্পণ কাকে বলে? যে গোলীয় দর্পণের বাইরের তলটা অমসৃণ এবং ভেতরের তলটা মসৃণ চকচকে এবং প্রতিফলকের কাজ করে। তার মানে আলো এখানে আসবে আবার ফেরত যাবে। তাহলে ভেতরের তলটা মসৃণ চকচকে, যা কিনা প্রতিফলকের কাজ করে, তাকে বলা হয় অবতল দর্পণ। পরিষ্কার একদম? এটা কিন্তু বইয়ের ডেফিনেশনে আছে। হলো? এবার অবতল দর্পণের বেলায় কি কি হবে? ধরো ওর বেলাতেও এটা একটা বড় গোলকের অংশ, তুমি বলবে এটা একটা বড় গোলকের অংশ, এর এখানে কেন্দ্র আছে, তার মানে সি, এটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। এটা দর্পণটার নাম M1 M2, আর মাঝামাঝি বিন্দুটার নাম হচ্ছে পি, মেরু। মেরু থেকে এটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আর এই প্রধান অক্ষ হচ্ছে, এটাকেই বলবো প্রধান অক্ষ, আর এটাকে কানেক্ট করে দিলে হয়ে যাবে উন্মেষ। এই তো হচ্ছে একটা অবতল দর্পণের ডিটেলস ইনফরমেশন। একদম ক্লিয়ার? অনেকটা উত্তলের মতোই, কিন্তু এটা অবতল দর্পণ। এর ভেতরে প্রতিফলক তল, মানে আলো এই যদি এদিক দিয়ে আসে আবার এভাবে ফেরত যাবে, তাই কি না বলো? এভাবে আসবে, এভাবে ফেরত যাবে। এটা হচ্ছে অবতল দর্পণ। বেশ পরিষ্কার একদম। চলো নেক্সটে যাই। দেখো চলে এসেছি এবার গোলীয় দর্পণের প্রতিফলনের যে সূত্রগুলো আছে। গোলীয় দর্পণের প্রতিফলনের দুটো সূত্র আছে, 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র। হ্যাঁ, গোলীয় দর্পণের প্রতিফলনের সূত্র কি বিষয়টা দেখো। এটা একটা যে কোনো গোলীয় দর্পণ আছে। কি দর্পণ? এটা উত্তল দর্পণ নিচ্ছি। চলো এটা ভেতরের দিকে খসখসে করে দিলাম অমসৃণ, বাইরের তলটা প্রতিফলক। এবার আলোটা এখানে এলো, একটা আলোকরশ্মি এলো, আবার এইভাবে প্রতিফলিত হয়ে ফেরত গেল, তাই তো? এটা তো বৈশিষ্ট্য। তাহলে ওরা বলেছে যে এটাকে নাম দাও আপতিত রশ্মি। আমি যদি নাম দিই এটা এবি, তাহলে বলবো এবি একটা আপতিত রশ্মি। দেখো এসে পড়লো। আর বিসি এটা হচ্ছে প্রতিফলিত হয়ে চলে গেল, তাহলে এর নাম প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, তাই তো? আর ঠিক এটা হচ্ছে আপতন বিন্দু। ঠিক এটা কিন্তু আপতন বিন্দু। তাহলে দেখো একটা জিনিস, আর এখানটায় আপতন বিন্দুতে যদি তুমি একটা লম্ব আঁকো, তাহলে এটা হচ্ছে বিডি, এটা লম্ব মানে 90 ডিগ্রি। এটা প্রতিফলক তলের সাথে এটা লম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তাহলে এখানে চারটা জিনিস আছে। একটা হচ্ছে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, অঙ্কিত অভিলম্ব আর আপতন বিন্দু। এরা সবাই একটা তলের ওপরেই দাঁড়িয়ে আছে। এটাই প্রথম সূত্র। কি বলেছে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দু এবং অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে। এবার বইয়ে বলেছে কি, এই ভট্টাচার্য ব্রাদার্সের বইয়ে কি বলেছে? প্রতিফলনের প্রথম সূত্র। তোমরা এখানে প্রতিফলনের প্রথম সূত্র বই খুলে দেখবে যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে। এটা গেল একটা রুলস।
একটা সূত্র। দ্বিতীয় সূত্র, এবার দ্বিতীয় সূত্রে যাওয়ার আগে তুমি এখানে একটা কোণ তৈরি হয়েছে, দেখো দুটো কোণ তৈরি হয়েছে। আমি এই একটা কোণ দেখাচ্ছি, এই যে এইটা একটা কোণ, আবার নিচে এটা একটা কোণ, দুটো কোণ দেখতে পাচ্ছ। এই কোণটাকে অভিলম্বের সঙ্গে আপতিত রশ্মি যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ, যাকে আমরা আই দিয়ে প্রকাশ করি। কি বললাম? অভিলম্ব সাথে আপতিত রশ্মিটা যে কোণটা উৎপন্ন করে তাকে বলা হয় আপতন কোণ বা আই দিয়ে প্রকাশ করা হয়। আর অভিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণটা উৎপন্ন করে অর্থাৎ এই কোণটা, সেটা হচ্ছে প্রতিফলন কোণ। এবং মজাটা হচ্ছে এর বেলাতে আপতন কোণ আর প্রতিফলন কোণটা সর্বদাই সমান হবে। আপতন কোণ এবং প্রতিফলন কোণটা সর্বদাই সমান হবে। ঠিক আছে না? এটা মাথায় রেখো। যদি বলে একটা রশ্মি এখানে 30 ডিগ্রি কোণে আপতিত হয়েছে, তাহলে এটা প্রতিফলিত হবে কত ডিগ্রিতে? 30 ডিগ্রি কোণেই প্রতিফলিত হবে, এটাই নিয়ম। ঠিক আছে না? দ্বিতীয় সূত্র ওরা তাই বলেছে, এখানে দ্বিতীয় সূত্রে বলেছে যে আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়। আপতন কোণ এবং প্রতিফলন কোণ সর্বদা সমান হয়, এটা 2 নম্বর সূত্র। ক্লিয়ার না একদম? তাহলে 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র আমাদের দুটোই হয়ে গেল। 2 নম্বর সূত্র I = R হবে। ঠিক আছে না? 1 নম্বর সূত্র কি বলেছে? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপাতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব সর্বদা একই সমতলে থাকে, মানে এরা একটা তলের উপরেই তিনজন দাঁড়িয়ে থাকে। 2 নম্বর সূত্র এরা বলেছে যে আপতন কোণটা তৈরি হচ্ছে আর এই প্রতিফলন কোণটা তৈরি হচ্ছে, এরা দুইটা সমান হবে, এরা দুইটা সমান হবে। এটার নাম I, এটার নাম R। I = R হবে। I ফর আপতন কোণ, R ফর প্রতিফলন কোণ। পরিষ্কার না একদম জলের মতো? চলো তাহলে এই বিষয়টাও আমাদের ক্লিয়ার হয়ে গেল। নেক্সটে আমরা যাই। হ্যাঁ, চলে আসছি পরের টপিকটাতে। গোলীয় দর্পণে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি আর অঙ্কিত আর অভিলম্ব অঙ্কন, এটা তো আমরা কিছুক্ষণ আগে আঁকলাম, তা এটা আমরা পারবো। কিন্তু মেন এখানে পরের যে টপিকটা আছে, গোলীয় দর্পণে সমান্তরাল রশ্মিগুচ্ছের প্রতিফলন এবং মুখ্য ফোকাস ও ফোকাস দূরত্ব। বেশ বেশ বেশ, এটা একটু ভালো করে শেখো। হ্যাঁ, ধরো এখানে তোমার একটা অবতল দর্পণ আছে, ভালো করে দেখবে। হ্যাঁ দেখো, এটা অবতল দর্পণ, এটা হচ্ছে প্রধান অক্ষ, তাই তো? প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে কতগুলো রশ্মি এর উপরে এসে আপতিত হলো। দেখো, এই দেখো, এই দুটো রশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে এসে তারা প্রতিফলিত হয়ে যাবার সময়, প্রতিফলিত হয়ে যখন ফেরত যাবে, দেখো প্রতিফলিত হয়ে যখন ফেরত যাচ্ছে, তারা প্রধান অক্ষের উপরে একটা পয়েন্টে মিলছে। এই প্রধান অক্ষের উপরে যেই পয়েন্টে মিলবে তাকেই বলা হয় এফ। এফ মানে কি? ফোকাস। এফ মানে কি? ফোকাস। তার মানে এইটা হচ্ছে আমাদের ফোকাস। তাহলে ফোকাস কাকে বলে? বলবে যে কতগুলো প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে কতগুলো রশ্মি যখন দর্পণের উপরে আপতিত হয়, তারা প্রতিফলিত হয়ে যাওয়ার সময় প্রধান অক্ষের উপরে যে পয়েন্টে বা যে বিন্দুতে মিলিত হয় তাকেই বলা হয় দর্পণের মুখ্য ফোকাস। কি ফোকাস এটা? এটা কিন্তু মুখ্য ফোকাস, মাথায় রাখতে হবে। মুখ্য ফোকাস, দর্পণের মুখ্য ফোকাস। তাহলে ফোকাস আবার 2 রকমের হয়? হ্যাঁ, 2 রকমের হয়। যদিও এই বইতে সেটা নেই, তোমরা টেক্সট বইয়ে পাবে না, কিন্তু একটু জেনে নিও তাও। হ্যাঁ, বলে দিচ্ছি। তাহলে মুখ্য ফোকাস কাকে বলে? প্রধান অক্ষের সাথে যদি সমান্তরালভাবে 2, 3, 4টে রশ্মি আসে, তারা ফেরত যাওয়ার সময় প্রধান অক্ষের ওপরে যে পয়েন্টে মিলিত হবে তাকে বলবো মুখ্য ফোকাস। আর এই দর্পণের মেরু থেকে এইটুকু যে দূরত্ব তোমরা দেখতে পাচ্ছ, এই দূরত্বটা, এটাকেই বলা হয় ফোকাস দৈর্ঘ্য। এই যে ফোকাস দৈর্ঘ্য বা ফোকাস দূরত্ব বলা হয়, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? এফ দিয়ে, ছোট হাতের এফ দিয়ে। তাহলে এখান থেকে এইটুকু দূরত্বটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বা সংক্ষেপে এফ। আর দর্পণের মেরুটা, কেন্দ্রটা কোথায় থাকে? বক্রতা কেন্দ্র এখানে থাকে, যেটা সি। এই যে আমরা যে বড় গোলক আঁকলাম তার কেন্দ্র এই যে এরকম, এটা হচ্ছে সি। এখানে একটা মজার ইনফরমেশন বলি। হ্যাঁ, সেটা হচ্ছে দর্পণের মেরু থেকে ফোকাস পর্যন্ত দূরত্বটাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। আরেকবার, মেরু থেকে ফোকাস পর্যন্ত যে দূরত্বটা, এইটুকু দৈর্ঘ্যটা, তাকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। আর মেরু থেকে বক্রতা কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, তাই না? আমি যদি এটার নাম দিয়ে দিই পি, তাহলে পি আর এফ, পি এফ পয়েন্টটাই, পি আর এফ এইটুকু দূরত্বটাকেই বলা হয় ফোকাস দৈর্ঘ্য। ঠিক কিনা বলো? পি এফ। আর যদি তুমি পিসি করো, পিসি দূরত্ব মানে মেরু থেকে বক্রতা কেন্দ্র, এটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ, যাকে আর দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের আর দিয়ে প্রকাশ করা হয়। আর এখানে ইনফরমেশন যেটা, যে এই ফোকাসটা সর্বদাই এর অর্ধেক হয়, এটা আমরা পরে প্রমাণও করে দেখাবো জ্যামিতির দ্বারা। শুধু সংক্ষেপে জেনে রাখো যে এফ ইকুয়াল টু হয় R/2, এফ ইকুয়াল টু হয় R/2, মানে ফোকাস দৈর্ঘ্যটা হয় বক্রতা ব্যাসার্ধের অর্ধেক, ফোকাস দৈর্ঘ্যটা হয় বক্রতা ব্যাসার্ধের অর্ধেক।
ক্লিয়ার না? এবার এটার উপরে ছোটোখাটো অঙ্ক কিন্তু আসতে পারে, তা আমরা এই অঙ্কগুলোও কিন্তু জানবো, ডিটেলসে জানবো। তা গোলীয় দর্পণের আমরা কি করলাম, কোথায় ফোকাস তৈরি হয়, কিভাবে তৈরি হয় সেটা দেখলাম, মুখ্য ফোকাস। এবার আসছি একটু গৌণ ফোকাসটাও বলে দিই, যে একটা অবতল দর্পণে কিভাবে একটা গৌণ ফোকাস তৈরি হয়। মুখ্য ফোকাস তৈরি হয় কিভাবে, প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে কতগুলো রশ্মি এলে। কিন্তু এই দেখো, এটাও আমি একটা অবতল দর্পণে নিলাম, কিন্তু এর প্রধান অক্ষ হচ্ছে এটা, আমি এবার প্রধান অক্ষের সাথে সমান্তরালভাবে রশ্মিকে আনছি না, তাহলে আমি এমনি কতগুলো রশ্মিকে, সমান্তরাল রশ্মিকে নিয়ে আসলাম। দেখো, এই দেখো রশ্মিগুলো সমান্তরাল কি না, তুমি বলবে হ্যাঁ এরা সমান্তরাল রশ্মি। এবার ফেরত যাবার সময় এভাবে ফেরত যাবে, এই যাবে এভাবে ফেরত, আর এই যাবে এইভাবে ফেরত, ফেরত যাচ্ছে এভাবে। ফেরত যাওয়ার সময় এরা, ধরো ফোকাসটা এখানে ছিল, ফোকাসে মিলল না, কিন্তু এরা ফোকাসের এখানে তুমি যদি একটা পর্দা রাখো, তাহলে সেই পর্দার মধ্যে কোনো একটা পয়েন্টে মিলবে। ফোকাসে প্রধান অক্ষের উপর মেলেনি, কিন্তু কোনো একটা ফোকাস তল, এখানে যদি একটা পর্দা রাখি, তাহলে ফোকাস প্রধান অক্ষের থেকে একটু দূরে সরে গিয়ে মিট করলো। তাহলে এই যে ফোকাস, এটাও তো ফোকাস, এইটাকেই বলা হয় গৌণ ফোকাস, এটাকেই বলা হয় গৌণ ফোকাস। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম, মুখ্য ফোকাস হয় প্রধান অক্ষের ওপরে, আর গৌণ ফোকাস হয় প্রধান অক্ষের ওপরে না হয়ে এখানে একটা তল রাখলে তলের কোনো একটা বিন্দুতে। আর মুখ্য ফোকাস তৈরি করার সময় প্রধান অক্ষের সমান্তরালভাবে রশ্মিগুলো এসেছিল, কিন্তু গৌণ ফোকাসের বেলায় প্রধান অক্ষের সাথে না, তারা নিজেরা সমান্তরালভাবে এসেছিল। তাহলে যে পয়েন্টে মিলবে তাকেই বলা হয় গৌণ ফোকাস। একদম পরিষ্কার না? বেশ, আশা করি একদম পরিষ্কার হয়ে গেছে। চলো আমরা একটা ছোট্ট অঙ্কতে যাই। তা দেখো, তোমাদের সামনে হাজির হয়েছে দুটো অঙ্ক। এই এতক্ষণ যে ক্লাসটা হলো তার উপরেই কিন্তু বেস করে এই দুটো অঙ্ক দেওয়া হয়েছে তোমাদের। কি, কোনো দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 সেমি হলে, কোনো একটা দর্পণের বক্রতা ব্যাসার্ধ 10 সেমি হলে তার ফোকাস দৈর্ঘ্য কত? কে পারবে? এটা তারা পারবে যারা এই ফর্মুলাটা কিছুক্ষণ আগে দেখেছো, F=r/2, তাই কিনা বলো? কিছুক্ষণ আগে একটা ফর্মুলা লেখালাম, F=r/2। F মানে কি? ফোকাস। আর মানে কি? বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে না? এই সূত্রতে তুমি যদি বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ আর এর জায়গায় বসিয়ে দাও 10, তাহলে F পেয়ে যাবা। F=r, আর মানে কত? বক্রতা ব্যাসার্ধ কত আছে? 10, আর নিচে বাই কত আছে? 2, 2 দিয়ে কাটলে 10কে 5 হবে, অর্থাৎ তোমার ফোকাস দৈর্ঘ্য কত হবে? উত্তর পেয়ে গেছো 5 সেন্টিমিটার। রাইট, একদম রাইট। তাহলে আর দেরি করছো কেন? এটা করে হোমওয়ার্ক, এটা করে আনসার কমেন্টে পাঠিয়ে দাও নিচে একদম। আর একটুখানি বলো, জানিও কমেন্টে যে ক্লাস বুঝতে পারছো কিনা। পারলে তোমাদের আর কোনো টিউশন লাগবে না, তোমরা এখানেই সমস্ত কোচিং ক্লাস পেয়ে যাবে একদম, সবটাই বিনামূল্যে। টোটাল মাধ্যমিকের সিলেবাস, ভৌতবিজ্ঞান, অঙ্ক সব ওঠানো হবে। শুধু একটু জানাও কমেন্টে বুঝতে পারছো কিনা। চলো ভালো থাকো, পরের দিন আবার খুব তাড়াতাড়ি কিন্তু এর বাকি পার্ট নিয়ে চলে আসছি।